নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। এয়ার অ্যাম্বুলেন্সে করে 19 জুন তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা সংকটজনক হলেও আমার ধারণা সঠিক চিকিৎসার ফলে তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। 20 জুন সকাল সকাল রাজ্য সরকার আরো একটা ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের যে নির্দেশ ছিল তাতে 25,753 জনের চাকরি বাতিল হয়েছিল। তার মধ্যে শিক্ষক অশিক্ষক সবাই ছিলেন। যোগ্য চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তাদেরকেও পরীক্ষা দিতে হবে, কিন্তু তারা বলছেন পরীক্ষা দেবেন না। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য সুপ্রিম কোর্ট কোন রকম কি বলবো আর কি একটা উইন্ডো রাখেনি। তাদের চাকরি বাতিল হয়েছে, তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গ্রুপ সি গ্রুপ ডির কয়েকজন প্রতিনিধির সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হচ্ছিল নবান্নে। সেখানে টেলিফোনে তিনি মুখ্য সচিবের সাথে কথা বলেন এবং গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের বলেন যে আপনারা মাসে 25,000 এবং 20,000 টাকা করে পাবেন যতক্ষণ না রিভিউ পিটিশনের ফয়সলা হচ্ছে, এবং গ্রুপ সি গ্রুপ ডিদের যদি অন্য কোনো সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া যায় সে সম্পর্কেও তিনি ভাবনা চিন্তা করবেন। তো এই বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। তাদের বক্তব্য ছিল সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করেছে, যাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, রাজ্য সরকার সাধারণ মানুষের করের টাকায় তাদেরকে কিভাবে মাসে 25,000 আর 20,000 টাকা করে দেবেন। মাননীয় বিচারপতি অমৃতা সিনহাও প্রশ্ন তুলেছিলেন যে এই 25,000 এবং 20,000 টাকা করে দেয়া হবে, এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো, এই সিদ্ধান্তের পিছনে যুক্তি কি, এবং তারা যদি টাকা পান তার বিনিময়ে সরকার কি পাবে, তারা কি ঘরে বসে বসে সাধারণ মানুষের করের টাকা পাবেন? তো এই নিয়ে সওয়াল জবাব হয়েছিল, অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেছিলেন, কিন্তু হাইকোর্ট সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয়। সেই জন্য তারা বলেছে যে এই ভাতা দেওয়া যাবে না, সেপ্টেম্বর মাসের 26 তারিখে আবার শুনানি হবে। এ তো রাজ্য সরকার নিজে গালটা বাড়িয়ে দিল চড় খাওয়ার জন্য। আসলে মরিয়া হয়ে গেছে, জানেন তো, মরিয়া হয়ে গেছে, কারণ তাদের পাপের জন্য তো আজকের এই অবস্থা। তো কথা আছে না, পাপ বাপকে ছাড়ে না। এখন সরকার বুঝতে পারছে যারা চাকরি হারিয়েছেন, টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন, তারা তো এবার টাকাটা ফেরত চাইবেন। তার টাকাটা কারা নিয়েছিল? শাসক দলের বিভিন্ন স্তরের নেতা, কিছু আমলা, কিছু দালাল। সেই টাকা ফেরত চাওয়ার বিষয়টা হলে সামাজিক অস্থিরতা তৈরি হবে। তাই যতদিন সম্ভব বিষয়টাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছিলেন সরকার, যাতে বিধানসভার ভোটটাকে মানে উতরিয়ে দেওয়া যায়। কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। তবে রাজ্য সরকার আবার হয়তো ডিভিশন বেঞ্চ, প্রয়োজন আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে, এই একটা চক্র চলছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ, রায় মনোনীত পছন্দ না হলে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চে সুরাহা আপিলে সুপ্রিম কোর্ট। এই যে চক্র, এতে সময় নষ্ট, কালক্ষেপ হয়। বরঞ্চ রাজ্য সরকার বা যারা চাকরি হারিয়েছেন, যারা অযোগ্য, তারা সুপ্রিম কোর্টে এইটা অন্তত বলতে পারতেন যে আমরা তো কাজ করেছি, ঠিক আছে, আমরা বেআইনি ভাবে নিয়োগপত্র পেয়েছি, কাজ তো করেছি, শ্রমের বিনিময়ে অর্থ পেয়েছি, সেই অর্থটা যেন ফেরত দিতে না হয় সেইটা নিয়ে তারা অ্যাপিল করতে পারতেন। আমি জানি না এই বিষয়টা শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে। জটিলতা কিন্তু ক্রমশ বাড়ছে। দেখুন, কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের উপনির্বাচনে 72% কাছাকাছি ভোট পেল। চোখ বন্ধ করে বলা যায় এখানে তৃণমূল জিতবে, কিন্তু তৃণমূলের জয়ের ব্যবধান কি 2021-এর মতো হবে, নাকি কমবে, নাকি একই রকম থাকবে, নাকি 21-এর ফলাফলকে তারা ছাপিয়ে যাবে? এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, সেখানে কতটা
দাগ কাটতে পারবেন। দেখুন, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এম সাদি প্রার্থী হয়েছিলেন কৃষ্ণনগর লোকসভায় 24-এ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তারা কিন্তু 18% কাছাকাছি ভোট পেয়েছিলেন। চোখ বন্ধ করে বলা যায় বিজেপি দ্বিতীয় স্থানে থাকবে। বিজেপির কাছে চ্যালেঞ্জ হলো যারা হিন্দুত্বের যে হাওয়াটা তুলেছেন সেই হাওয়াটা তারা কতখানি সংহত করতে পেরেছেন। বিজেপি যে দ্বিতীয় স্থান পাবেই সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তারা কি 2024-এর পারফরমেন্স ধরে রাখতে পারবেন, নাকি তাদের ঝুলিতে আরো বেশি ভোট পড়বে, এটা দেখার। এটাকে আমি লিটমাস টেস্ট বলতে রাজি নই। এই আসনটা তৃণমূলে জিতবে, কারণ 57% সংখ্যালঘু ভোটার আছে কালীগঞ্জে। সুতরাং তৃণমূলের জয় নিশ্চিত, কিন্তু ব্যবধান কি হবে সেটাই অনেক কিছু ইঙ্গিত দেবে। দেখুন, সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘির বিধানসভার উপনির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থী জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত দেখেছিলেন, তারপর বায়রান বিশ্বাস দলত্যাগ করেন। সংখ্যালঘুরা যে লক স্টক এন্ড ব্যারেল সবসময় তৃণমূলকে ভোট দেবেন, সাগরদিঘি উপনির্বাচন কিন্তু তার থেকে কিছুটা ব্যতিক্রমী হয়েছিল। ব্যতিক্রম আবার কিন্তু সংখ্যালঘুরা তৃণমূলের ছাতার তলায় এসেছি, বিশেষত দক্ষিণবঙ্গে। কিন্তু লড়াইটা এবার একেবারে শেয়ানে কাঁটে কাটাক্কার। আপনি যদি 2024-এর নির্বাচনকে একটা মাপকাঠি ধরেন, তারপর তো অনেক ঘটনা ঘটেছে। বাংলাদেশ হয়েছে, মোথাবাড়ি হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, পেহেলগাম হয়েছে, অপারেশন সিন্ধু রয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের 56% পেয়েছিল বিজেপি। 2,33,27,000 মানুষের সমর্থন পেয়েছিল, তাদের 99% হিন্দু। তৃণমূল এবং বিজেপির ভোটের শতাংশের বিচারে ফারাক ছিল 6%। বিজেপি আশাবাদী তারা যে হিন্দু মেরুকরণ করার চেষ্টা করছে তার সুফল তারা পাবে। যখন বিভিন্ন সমীক্ষা বলছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শতাংশের বিচারে ভোটের ফারাকটা খুব কম দাঁড়িয়েছে, এখন হয়তো 3% আছে। তৃণমূল 3% বেশি ভোট পাবে এই মুহূর্তে ভোট হলে। আগামী 9 মাস বাদে নির্বাচন, সেই ধারা বজায় থাকবে কিনা সেটা এই মুহূর্তে বলা যায় না। কিন্তু কতগুলো সিমটমস আছে, সেই সিমটমস থেকে মোটামুটি কতগুলো কনক্লুশনে আপাতভাবে আসা যায়। 140টা বিধানসভা কেন্দ্রে রাজ্যের 294টার মধ্যে বিজেপি 40%-এর উপর ভোট পেয়েছিল। 121টা পুরসভা আছে, তার 2/3 বিজেপি এগিয়েছিল। 3, সংখ্যালঘুরা দক্ষিণবঙ্গে ঢেলে তৃণমূলকে ভোট দিলেও উত্তরবঙ্গের ছবিটা কিন্তু একই রকম ছিল না, এমনকি মুর্শিদাবাদেও ছিল না। মুর্শিদাবাদের 3টে আসন তৃণমূল জিতেছে এ কথা ঠিক, কিন্তু মুসলমানরা বাম কংগ্রেস প্রার্থীকেও ভোট দিয়েছে। 4, আমি ধরুন মুর্শিদাবাদে 22টা আসন আছে, আগের বার মাত্র 2টো আসনে জয়লাভ করেছিল বিজেপি, মুর্শিদাবাদ এবং বহরমপুর। এবার পোলারাইজেশন সম্পূর্ণ। কান্দি, জলঙ্গি এই সমস্ত আসনে এবার কিন্তু পদ্মফুল ফোটার সম্ভাবনা উজ্জ্বল। তাহলে ধরুন 22টার মধ্যে তৃণমূল হয়তো 16টা পেল, বাকি কয়েকটা বিজেপির ঘরে যাওয়ার সম্ভাবনা, মানে 5 থেকে 6টি। পোলারাইজেশন যত হচ্ছে তৃণমূল তত সুবিধা পাচ্ছে, আবার অপর দিকে বিজেপিও সুবিধা পাচ্ছে। প্রচুর আসনে জয় পরাজয় 2021-এর মতো হবে, ফটো ফিনিশ। তাই আমি বললাম না, এবার হচ্ছে কাঁটে কাটাক্কার। তৃণমূল যতই বলুক তারা 250টা আসন পাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বিজেপি 0 পাবে, এগুলো সব বলার জন্য বলা, এগুলো একটা ন্যারেটিভ তৈরি করা, কর্মী সমর্থকদের উজ্জীবিত করা। বিজেপিও যেমন বলছে এবার তৃণমূল 26টা আসন পাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে বলার জন্য বলা, বাস্তবটা কিন্তু এরকম নয়। এখনো তৃণমূল অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, কিন্তু
সেই অ্যাডভান্টেজিয়াস পজিশন কি 21-এর মতো? আমি জোরের সঙ্গে বলতে পারি না। কোনো মতেই 21-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল যে ফলাফল করেছিল, কোনো অবস্থাতেই তৃণমূল সেই ফলাফলের আশেপাশে যেতে পারবে না। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, 2 রাজকোষের হাঁড়ির হাল, 3 র্যাম্প্যান্ট করাপশন, 4 সংখ্যালঘু তোষণ, 5 দলের অভ্যন্তরে খেই, 6 টিকিট বন্টন নিয়ে অসন্তোষ, এগুলো তো থাকবে। এবং পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ এবার একটা জিনিস কিন্তু ভাবছেন, আপনারা কথা বললেই বুঝতে পারবেন, যে 77 থেকে 2026 এই 48-49 বছরে বাংলার মানুষ শুধু কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনেছে, কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে এটা শুনেছে। আমরা কিন্তু ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারিনি, তার ফল আমরা ভুগছি। পড়শি উড়িষ্যায় বিনিয়োগের প্লাবন, বিহার এগিয়ে যাচ্ছে, অন্য রাজ্যগুলোর কথা তো ছেড়ে দিন, কিন্তু এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগের ফুটি ফাটাও জুটছে না। খুব ঘটা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, তার 8ম এডিশন বোধহয় হয়েছে বা 7ম এডিশন, প্রায় 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিনিয়োগের প্রস্তাব পশ্চিমবঙ্গে বেশ ভালোই এসছে, দেশের মধ্যে 4র্থ, কিন্তু বাস্তব হয়েছে সেই বিনিয়োগ দেশের মধ্যে 10ম বা 11 স্থানে পশ্চিমবঙ্গ। অর্থাৎ কথায় এবং কাজে কোনো মিল নেই। এই যে জিন্দালদের শালবনীতে একটা প্রজেক্ট হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী সজ্জন জিন্দাল সবাই ছিলেন, একটা ডেডলাইন দেওয়া হয়েছে এর মধ্যে প্রকল্প হবে, কিন্তু শিল্প মহলের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন যে জিন্দালদের কিন্তু প্রায়োরিটি লিস্টে এই প্রকল্পটা নেই। হবে হয়তো, যা সময় বলা হয়েছে তার আশেপাশেই হবে, কিন্তু প্রায়োরিটি লিস্টে নেই। পশ্চিমবঙ্গে বড় শিল্প আসছে না, বেকার বাড়ছে, পরিযায়ী শ্রমিক বাড়ছে। যতই রাজ্য সরকার তথ্যের জাগলারি করে একটা রোজি পিকচার আমাদের সামনে আনুন না কেন, বাস্তব হচ্ছে পশ্চিমবঙ্গে বড় শিল্প, ভারী শিল্প নেই। ছোট শিল্প কিছু হচ্ছে, কিন্তু সেগুলো অপ্রতুল। আর আপনারা যদি ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যে যে রাজ্য যুক্ত, যে যে রাজনৈতিক দল যুক্ত, তারা যেখানে সরকারে আছে সেখানে কিন্তু বিনিয়োগকারীরা আসছেন, সেখানেও ওই রকম শিল্প সম্মেলন হয়, সেখানে কিন্তু বিনিয়োগের প্রস্তাব যা হচ্ছে তার অনেকটাই বিনিয়োগ হচ্ছে। সবটা যে বিনিয়োগ হচ্ছে আমি তা বলবো না, কিন্তু অনেকটাই হচ্ছে, এটা কিন্তু বাস্তব। তো এই বিষয়গুলো কিন্তু এবার শাসকের বিরুদ্ধে যাবে। আরজি করের তিলোত্তমার বিচার এখনো হয়নি, হবে কিনা আমি জানি না, হয়তো হবে, কিন্তু যেভাবে একজন তরুণ চিকিৎসককে তার কর্মস্থলে খুন হতে হলো এবং তারপরেও তদন্তের অগ্রগতি সেভাবে ঘটল না, একটার পর একটা রিপোর্ট পেশ করছে সিবিআই আদালতে, কিন্তু তাদের রিপোর্টের মধ্যে নতুন কিছু নেই। 6-এর পয়েন্টটা 4-এ, 4-এর পয়েন্টটা 7-এ, এইভাবে একই জিনিসের পুনরাবৃত্তি করছে। ফিরোজ এডুলজি সম্ভবত নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে সওয়াল করবেন। তা এই বিষয়টা তো জনমনকে আন্দোলিত করেছে, মানুষ তো বিচার চাইছে, শুধু ডাক্তার ফ্র্যাটার্নিটি নয়, সাধারণ মানুষও চাইছেন। এবং কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কিভাবে প্রকৃত অপরাধীদের বাঁচাবার চেষ্টা করা হয়েছে, যে অভিযোগগুলো উঠছে সেগুলো জনমানসে বিশ্বাসযোগ্যতা পেয়েছে। উপনির্বাচনের জয়কে আপনি যদি বলেন যে শাসকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন, সেটা ভুল। যে উপনির্বাচনগুলোতে জিতেছে তৃণমূল 24-এর লোকসভার পরে, সেরকম বেশ কয়েকটি আসন 26-এ তাদের হাতছাড়া হবে। কিন্তু এখনো
সংখ্যালঘু ভোটের বলে বলিয়ান হয়ে তৃণমূল বিজেপির থেকে কিছুটা হলেও এগিয়ে আছে, কিন্তু ফারাক কমছে, লড়াই শেয়ানে শেয়ান। বহু আসনের জয় পরাজয়ের নিষ্পত্তি হবে খুব সামান্য ভোটে। 21-এও হয়েছিল। কাউন্টিং একটা বড় জিনিস, একটা বড় খেলা। কাউন্টিং টেবিল শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে হয়, সেটা আশা করি বিজেপি বুঝেছে। যেভাবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটা সৌমিত্র খান বার করে নিয়েছিলেন, যেভাবে বালুরঘাটে সুকান্ত মজুমদার জয় ছিনিয়ে নিয়েছিলেন, সেটা সম্ভব হয়েছিল কাউন্টিং টেবিল শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে থাকার মধ্যে দিয়ে। এবার যদি বিজেপি এটা করতে পারে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে শিয়ানে শিয়ানে লড়াই হবে। এই মুহূর্তে তৃণমূল, এই মুহূর্তে যদি ভোট হয়, যেটা মুখ্যমন্ত্রী বলছেন না আমরা রেডি আছি, কালকে ভোট করুন, দেখিয়ে দেব। জেনে রাখবেন তৃণমূল 150টি আসনের ধারে কাছে পাবে। কন্ডিশন ইজ দ্যাট যে আপনাকে নির্বাচনটা নির্বাচনের মতো করে করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা যদি হয়, তৃণমূল মেজরিটি পাবে, স্লেন্ডার মেজরিটি, মেজরথিন মেজরিটি, এবং বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। বাম কংগ্রেস একটা দুটো আসন পেতে পারে, হয়তো কংগ্রেস পেতে পারে, বা বামেরাও এক একটা পেতে পারে, কিন্তু সেই আশাও আমার মনে হয় না বাস্তবায়িত হবে। এবং সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে, এবং হিন্দু ভোটের আরো কিছুটা কনসলিডেশন বিজেপির দিকে হবে। মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায় যদি 21-এর মতো করেন, তাহলেও হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে আরো 4-5% বেশি হলেও কাটে কাটাক্কার হবে। যদি 100টার মধ্যে 95টা মুসলমান ভোট তৃণমূল পায়, আর হিন্দু ভোটের 60-61% বিজেপির পক্ষে যায়, তাহলে দুটো দলের প্রাপ্ত আসনের ফারাক খুব একটা বেশি হবে না, 10 থেকে 15টি আসন, এর বাইরে কিছু হবে না। কারণ সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হচ্ছে। বামপন্থীদের ভূমিকা এবার আমরা দেখব। দেখুন, বামপন্থীরা নিজেদের খুব প্রগতিশীল বলে দাবি করেন। ছোটবেলায় আমার যারা সহপাঠী ছিল, সহপাঠিনী ছিল, তাদের বেশিরভাগই বামপন্থী পরিবারে, এবং তারা নিয়মিত বামপন্থী পত্রপত্রিকা পড়তেন। আমরা অন্যান্য পত্রপত্রিকা পড়লে বলতেন, এই প্রগতিশীল পত্রিকা পড়ছিস, বাজারি কাগজ পড়ছিস, পয়সা দিয়ে সব পড়িস কেন? তখন সোভিয়েত দেশ আসতো, অনেকে সাবস্ক্রাইব করত, সেগুলো পড়ার কথা বলবে। বামপন্থী প্রকাশনা থেকে প্রচুর বই বেরোতো, সেগুলো তারা পড়তেন। তারা তাদের মতো করে বিশ্ববিখ্যাত করেছিলেন। আর আমরা যারা, সে বইও আমি কিছু পড়েছি, কিন্তু অন্যান্য বইও পড়তাম, তাদেরকে দাগিয়ে দেওয়া হতো ওই প্রতিক্রিয়াশীল বলে, বাজারি বইপত্র কাগজ পড়ে। এই যে দাগিয়ে দেওয়া বামপন্থীদের মজ্জাগত। কিন্তু এখন তারা অবশ্য বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ, সমাজ মাধ্যমে লাল ফৌজ, তারা এখনো টিকা টিপ্পণী কটুকাটব্য করেন, স্বপ্ন দেখেন আবার লাল ঝান্ডা বীর বিক্রমে উঠবে পশ্চিমবঙ্গের মাটিতে। স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যে লোককে দাগিয়ে দেন, তারা নিজেরা কতটা জানেন তাদের প্রণম্য যারা, তাদের সম্পর্কে? স্বয়ং মার্কস ব্রিটিশ মিউজিয়ামের লাইব্রেরিতে বসে প্রতিক্রিয়াশীল ইতিহাস পড়তেন, প্রতিক্রিয়াশীলদের বক্তব্য মনোযোগ দিয়ে পড়ে আমোদ পেতেন। লেনিন তো আরো বকে গিয়েছিলেন। তিনি নিয়মিত তুর্গেনেভ, বালাজাকের গল্প উপন্যাস পড়তেন। ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল। মার্কস লেনিন পড়তেন, আর সাধারণ দুধে ভাতে থাকা বাঙালি পরিবারের ছেলেমেয়েরা ওই বাজারি খবরের কাগজ বা বাজারি পত্র পত্রিকা পড়লে
তাদের চোখে প্রতিক্রিয়াশীল বলে প্রতিপন্ন হতেন। এই যে বামপন্থীদের দ্বিচারিতা, এই দ্বিচারিতার খেসারত তারা কিন্তু এখন দিচ্ছে, ভুল তারা শুধরবে না। তাদের এখন কি দরকার, কোন পথে তারা যাবেন? এখনো কি ওই আমরা তৃণমূলের বিরুদ্ধেও আছি, বিজেপির বিরুদ্ধেও আছি এসব বললে হবে? তারা কি চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখতে চান? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা আছি এই অবস্থান নিয়ে বলতে হবে তাদেরকে। পৃথিবীতে এমন অনেক সময় এমন ঘটনা ঘটেছে যে বামপন্থীরা দক্ষিণপন্থীদের সাথে হাত মিলিয়েছেন, চীনেও হয়েছে। তা এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বামপন্থীদের কলটা নিতে হবে। তারা কি ভোট কেটে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে আরো 5 বছর টিকিয়ে রাখবেন, নাকি পশ্চিমবঙ্গের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করছে সেই আকাঙ্ক্ষাকে সফল করার জন্য ছুতমার্গকে দূরে সরিয়ে রেখে তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে যাতে বাস্তবে রূপ পায় তার জন্য কোনো কৌশল নির্ধারণ করবেন? এবার যদি তারা ভুল করেন, ওই যে কয়েক শতাংশ ভোট তাদের ঘরে এখনো আছে সেগুলো থাকবে না, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হবেন এবং কোনোদিন পশ্চিমবঙ্গে আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কলটা তাদেরকেই নিতে হবে।